আসসালামু আলাইকুম। বাংলাদেশে 2026 সালে হয়ে যাওয়া ইলেকশনটা একটা মিস্টেরিয়াস ইলেকশন ছিল বলাই যায়, এবং বাংলাদেশে দুইটা এজেন্সি বা গুপ্তচর যে সংস্থাগুলো আছে দুইটা দেশের, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আমেরিকান সিআইএর এটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা যুদ্ধ ছিল। এই যুদ্ধ কিন্তু আজকের না, মোটামুটি বলা যায় আমাদের দেশ ভাগের পর থেকেই, সেই 1947 সালের পর থেকেই, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই, যে কোল্ড ওয়ারের যে সময় ছিল সেই সময় থেকে এই এই যে যুদ্ধটা আমাদের যখন ছিল পূর্ব পাকিস্তান, এখন হচ্ছে বাংলাদেশ, তো সেই সময় থেকেই এটা বিদ্যমান ছিল। তখন ছিল রাশিয়া ইন্ডিয়া এই এক্সিসে এবং আমেরিকা পাকিস্তান আরেকটা এক্সিসে। তো ভারতের যে নর্থ ইস্ট ছিল সেই নর্থ ইস্টের কে কাউন্টার করার জন্য আমেরিকা সবসময় আমাদের এই ভূখণ্ডটা দিকে নজর ছিল তাদের। এবং 1962 সালে পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ এবং 1965 সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ মার খেয়ে যাওয়ার পরে ইন্ডিয়ার যে সংস্থা ছিল তখন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, যেটা এখন তখন সেটা ছিল না, তখন আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরো এরকম টাইপের একটা সংগঠন ছিল, যারা ব্রিটিশদের কাছ থেকে দেশ ভাগ হওয়ার পর থেকে এটা তৈরি হয়। এবং 62 সালে চায়না এবং 65 সালে পাকিস্তানের কাছে মার খাওয়ার জন্য এই সংস্থার দুর্বলতাকে বেশিভাবে দায়ী করা হয়। এরপরে 1968 সালের দিকে আর.এন. কাও নামে একজন ব্যক্তি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিং উইং নামে যে এটা গঠন করে, এবং ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হয় সেই সময়টাতে থেকে, মানে 68 সাল 69 সাল থেকে এটা ব্যাপক ক্ষমতা ধর একটা এজেন্সি হিসেবে ইন্ডিয়ার ভিতরে ক্ষমতা লাভ করে। এর ফলে যে জিনিসটা হয়, তাদের প্রথম যে প্রজেক্টটা নেয় সেই প্রজেক্টের নাম হচ্ছে বাংলাদেশ। তা আপনি এবং আমি বাংলাদেশে আজ পর্যন্ত সেই 71 সালের যুদ্ধ বলেন, 75 সালে মুজিব হত্যার পরবর্তী সময় বলেন, কিংবা 90-এর বহুদলীয় গণতান্ত্রিক সময়ের কথা বলেন, অথবা 2024 সালের এই জুলাই বিপ্লবের কথা বলেন, আপনি কোনো সময় এর বাইরে যেতে পারেননি অ্যাকচুয়ালি। তো এই ফাইটটা অনেক পুরানো, এবং সিআইএ আমাদের এই ভূখণ্ডর উপরে। তো 2026 সালের যে ইলেকশন হয়েছে, এই ইলেকশনটাতে বিএনপি গভর্নমেন্ট জিতছে, এটা আমরা সবাই জানি, এবং জামাত প্রায় 70-72টা সিট পাইছে। জামাত যে একসময় চতুর্থ একটা দল ছিল, আওয়ামী লীগ, বিএনপি, লাঙ্গল এবং তারপরে জামাতের কথা বলা হতো, সেই জামাত এখন মোটামুটি একজন বিরোধী দল, এটা একটা সিগনিফিকেন্ট দল হিসেবে তৈরি হয়েছে। কিন্তু কিছুদিন আগেও যখন 2024-25 সালের দিকেও যখন চাকসু এই স্টুডেন্ট অ্যালায়েন্সগুলোর নির্বাচন করা হয়, তখন জামাত একটা টপ নচ দল হিসেবে বলা হচ্ছিল। কিন্তু এই জিনিসগুলা আসলে পরবর্তীতে ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়। তো এই চেঞ্জটা মানে এই দুইটা বড় বড় গুপ্তচর সংস্থার একটা ফাইট এখানে লক্ষ্য করা হয়। এই ফাইটটার কথা যদি আমরা বলতে চাই তাহলে একটু পিছন থেকে বলতে হবে, মানে বেশি পিছনে না, এই 24 ইলেকশনের পরেই। তো এখান থেকে ধরতে গেলে আপনাদের প্রথম মনে রাখতে হবে যে, আপনাদের নিশ্চয় মনে আছে অপারেশন সিন্দুর, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়, এরপরে 4-5টা রাফায়েলে ডাউন করে পাকিস্তান এয়ারফোর্স, এরকম একটা দাবি করে, এবং এটা মোটামুটি সবাই সর্বজন স্বীকৃত। তো এইটা হওয়ার পরে এই সময় হচ্ছে একটা প্ল্যান করে আমেরিকান সিআইএ যে ইন্ডিয়ার নর্থ ইস্ট সাইডের যে সাইডটা আছে এদিকে মনোযোগ দেওয়ার। এবং এরকম সময়ে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশে বলা হয়ে থাকে যে এই হাসিনা রেজিম চেঞ্জ করার একটা উদ্যোগ নেয়, এবং হাসিনা চেঞ্জ হয়ে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অধিষ্ঠিত হন। এবং এরপরে ট্রাম্প আসলেও সে হইতেছে ইউনূসকে রেখে দেয়, ইউনূসকে সরায় না। তো ট্রাম্প আসার পরেই যে কাজগুলো করে, ফার্স্ট যে অ্যাটেম্পটা নেয় ইউনূস, এরকম সময় ইউনূসের মোটামুটি ক্ষমতা নেওয়ার 9 মাস পরে যে স্টারলিংকে ইনস্টল করে। ইন্ডিয়ার আশেপাশে কিন্তু একমাত্র বাংলাদেশেই স্টারলিং ইনস্টল আছে, এবং স্টারলিং ইনস্টল করার ফলে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এবং ইন্ডিয়ার যে নর্থ ইস্ট সাইডের যে অংশটা আছে এই জায়গাগুলোতে বলা হয়ে থাকে যে সিআইএ ভালো একটা ইন্টারসেপ্ট করার সুযোগ পায়। তো এছাড়াও এই সময়টাতেই দেখা যায় যে চায়নায় যে আমাদের যে তিস্তা প্রকল্প আছে এবং লালমনিরহাট এয়ারবেস, এই দুইটা জায়গাতে চায়না একটা ভালো নজর দেয়।
যার ফলে যে দেখা যায় যে লালমনিরহাট এর যে এয়ারবেজের কথা আমরা শুনছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটা ইংল্যান্ড আমাদের এখানে বানাইছিল চিকেন নেক থেকে, যেটা খুব কাছে, এই লালমনিরহাট এয়ারবেসটা আবার রিকনস্ট্রাকশন করার একটা উদ্যোগ নেয় এবং চাইনিজরা এটা সুযোগটা পায় থ্রু পাকিস্তানের মাধ্যমে চায়রা এই সুযোগটা নেয় এবং বাংলাদেশে একটা চীন, পাকিস্তান, আমেরিকার একটা এক্সেস চলে আসে। যার ফলে দেখা যায় এটার একটা মেইন উদ্দেশ্য থাকে যে ইন্দো প্যাসিফিক এলাকাটাতে ইন্ডিয়াকে ঠেকানো। এর আরও কিছু নিদর্শন আমরা দেখি যে গ্রেট নিকোবর যে এলাকাটা আছে, এই এলাকাটাতে কিছুদিন ধরে তারা হচ্ছে একটা সিভিল সোসাইটির মাধ্যমে ইন্ডিয়ার একটা প্রজেক্টকে রুখে দেওয়া হয়। এছাড়া স্টারলিং যেমন বাংলাদেশে ইনস্টল করা হয়। এছাড়া লালমনিরহাটের এই বিষয়টা, এই তিনটা বিষয় দিয়ে বোঝা যায় যে এরা মানে সিআইএ কতটা এগ্রেসিভলি এই জায়গাটাকে তারা মানে নজর আওতায় রাখে এবং সিআইএ এই জিনিসটা ধরে রাখে যে এই ধরনের অ্যাক্টিভিটি বাড়াইলে অবশ্যই বে অফ বেঙ্গলে ইন্ডিয়ার প্রেজেন্স কমে যাবে এবং ইন্দো প্যাসিফিক যে এই এলাকাটা এইটা তাদের আর কি আয়ত্তের মধ্যে চলে আসবে পুরোপুরি। তো ইন্ডিয়া এই জিনিসটা কাউন্টার দেওয়ার জন্য ফার্স্টে যে কাজটা করে সেটা হচ্ছে এই জায়গাটা একটা অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইংল্যান্ড সবার একটা মাল্টি থিয়েটার হিসেবে এটাকে সবাইকে ডাক দেয় যে তোমরা সবাই আসো। তো এটা একটা কাউন্টার দেওয়ার চেষ্টা করে। এরকম একটা সময় আমরা দেখি যে আমেরিকা ইউনুসকে ইউজ করে যে কাজটা করে ডক্টর মোহাম্মদ ইউনুস, এই ঠিক এইরকম একটা সময়েই গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসের দিকে আওয়ামী লীগকে ব্যান করে ফেলে এবং আওয়ামী লীগ ব্যান করে কিন্তু জামাত ইসলামের উপর যে ব্যানটা থাকে সেইটা মোটামুটি উঠিয়ে দেওয়া হয়। এরকম সময় আমেরিকা বুঝতে পারছিল যে মানে ছাত্রদের দ্বারা যে এক ইয়াটা তৈরি করা হয় রাজনৈতিক দলটা, সেইটা অনেকটা এদের হচ্ছে পপুলারিটি কমে যায় এবং তারা অ্যাকচুয়ালি দেশ চালানোর মতো অবস্থায় আর থাকে না। 2025 সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসের দিকেও বিএনপি তেমন কোনো শক্তিশালী দল বাংলাদেশে ছিল না পপুলারিটির দিক থেকে। সেই সময় খালেদা জিয়া ফরেনে চলে গেছিল, তার শরীর অসুস্থ ছিল এবং তারেক জিয়ার বাংলাদেশে আসাটা অনিশ্চিত ছিল এবং তারেক জিয়াকে একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবেও এই জিনিসটা বলতে হয়েছে যে আমার বাংলাদেশে আসাটা একক সিদ্ধান্তের উপর নয়। এই জিনিসটা কিন্তু অনেক বড় বিষয়। তারেক রহমান নিজেও জানতো না আসলে তার ভবিষ্যৎটা কি। তো এই সময় সিআইএ চেষ্টা করে জামাতকে একটা ক্রেডিবল পলিটিক্যাল ফোর্স হিসেবে ব্যবহার করতে। ইন্ডিয়া সেপ্টেম্বর এবং অক্টোবরকে সময়ে মোটামুটি তার প্রিপারেশন নেয় এই জিনিসটাকে কাউন্টার দেওয়ার জন্য এবং এটা কাউন্টার দেওয়ার জন্য আরও একটা জিনিসের সময় দেখা যায় যে আমেরিকার সাথে জামাতের কিন্তু ডাইরেক্ট কোনো আপনার মানে কাজ অথবা আগের কোনো হিস্ট্রি নেই কাজ করার। তো আমেরিকা যে কাজটা করে পাকিস্তানকে এই সময় মিডিয়া হিসেবে নিয়ে আসে। আপনারা ওই সময় মনে আছে দেখবেন পাকিস্তানের যে সেনাবাহিনীর প্রধান আসিম মুনির এই সময় সে ইয়াতে যায়, ট্রাম্পের সাথে দেখা করতে যায় এবং সে বিভিন্ন রকম পাথর টাথর সুটকেসে ভরে নিয়ে যায় এবং রেয়ার আর্থ মিনারেল আছে এগুলার কথা বলে এগুলা নিয়ে আর কি আলোচনা করে। অ্যাকচুয়ালি এই জিনিসটা আলোচনা হয় বাংলাদেশের জামাতে ইসলামকে নিয়ে যে কিভাবে তারা জামাতে ইসলামকে সামনের দিকে আগায় আসবে। তো এই সময় ইন্ডিয়া যে কাজটা করে কাউন্টার দেওয়ার জন্য ইন্ডিয়ার রিসার্চ অ্যানালাইসিস উইং একটা ক্লাসিক প্রেশার ট্যাকটিক্স ইউজ করে। এই সময় ইন্ডিয়ান এজেন্সি গভর্নমেন্টকে বলে যে কোনো ধরনের আপনার অ্যাক্টিভিটি মানে প্রেশার কোনো ধরনের আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আপনার পটেনশিয়ালি অবজার্ভ করতে বলে, কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করতে না বলে এবং কোনো জামাতকে রান করতে হলে সিআইএকে পাকিস্তানের থ্রুতে এটা কাজ করতে হবে। এই সময় আপনাদের মনে আছে ঢাকাতে কিন্তু সিআইএর একজন অফিসারও মারা গেছিল গুলশানের কোনো এক হোটেলে, এরকম একটা ছোট্ট নিউজ হয়েছে। তো এই সময় যদি ইন্ডিয়া বুঝতে পারে যে যদি বেশি প্রেশার ক্রিয়েট করা হয় তাহলে ফলাফল উল্টো হবে, তো তারা কোনো বেশি প্রেশার ক্রিয়েট না করে প্রথমে যে কাজটা করে যে চিকেন নেক বলে যে জায়গাটা আছে এই জায়গাটাতে তারা গ্যারিসন মিলিটারি লেভেল অ্যাক্টিভেট করে। গ্যারিসন মিলিটারি লেভেলটা হচ্ছে মানে একটা আপনার পার্মানেন্ট মিলিটারি ইউনিট সবসময় রেডি থাকবে যুদ্ধের জন্য এবং ওই জায়গাটা তারা সিকিউর করে। আরেকটা জিনিস করে সেটা হচ্ছে তাদের নর্থ ইস্টে যে মণিপুর, যেটা এই মুহূর্তে খুব অস্থিতিশীল হয়ে আছে, সেই সময় মণিপুরে তারা তাদের কুকি এবং মৈথি দুই জাতিগোষ্ঠী থেকে 2টা ডেপুটি নিয়োগ করে। এটা হচ্ছে একটা মানে পলিটিক্যাল একটা তারা কাজ করে মণিপুরের মধ্যে, যেটা সচরাচর তারা সবসময় করে না। মিলিটারি লেভেলে ওখানে অ্যাক্টিভিটি পরিচালনা করে কিন্তু তারা সেখানে পলিটিক্যাল একটা ডিপ্লোম্যাটিক একটা অ্যাক্ট করে। এরকম একটা সময়ে যখন ইন্ডিয়ান বাংলাদেশে জামাতকে কাউন্টার করার চেষ্টা করে সেই সময় বাংলাদেশে অ্যাকচুয়ালি জামাত এবং সিআইএর এই জিনিসটাকে ভাঙার জন্য তারা
বাংলাদেশে হিউম্যান যে এসেট গুলো আছে, যেটা গত 30-40 বছর ধরে ইন্ডিয়া তৈরি করছে, তাদেরকে অ্যাক্টিভেট করে ফেলে। এবং এটা মোটামুটি 4টা পয়েন্টে এই অ্যাক্টিভেট গুলো করে: একাডেমিক, বিজনেস, পার্সোনাল, মিডিয়া এবং রিটায়ার্ড ব্যুরোক্রেটিক এবং মিলিটারি পার্সন। এই লোকগুলা সবসময় কিন্তু বাংলাদেশে দেখবেন যে আমরা মিডিয়াতে মাধ্যমেই এই বাকি 3 এলাকার লোকজনকে দেখি। যেমন ধরেন একাডেমিক বলতে আর কি শিক্ষকরা, শাহবাগের মধ্যে যারা থাকে, বিজনেস টাইপের লোকজন, বিজনেস টাইকুন যারা আছে, মিডিয়ার লোকজন আমরা জানি যে মিডিয়ার কাজ কোন কোনগুলো ভারতের ন্যারেটিভ প্রচার করেন, এবং মিলিটারি এবং ব্যুরোক্রেটিক আমলা। কিন্তু এমন একটা জিনিস ইউনিট সরকার বলতে বাধ্য হয়েছিল যে আমলাদের কারণে তারা কাজ করতে পারে না। আর মিলিটারি লোকজন তো আছে মিলিটারির মধ্যে, সেটা সেই পিলখানার পর থেকেই ছিল। এর মাধ্যমে এরা বারবার একটা জিনিস বলে যে তারা কি করে, তারা হিউম্যান গ্রোথটার দিকে, আপনার ইকোনমিক গ্রোথটার দিকে তারা নজর দেয়। ইকোনমিক গ্রোথটা কথা বারবার বলে যে ইকোনমিক গ্রোথ যদি না হয় তাহলে বাংলাদেশে একটা, যেহেতু অনির্বাচিত সরকার আছে, আপনার আসবে না, ইনভেস্টররা আসবে না। এই কথা আমরা অনেকবার শুনছি। এবং ইনভেস্টররা না আসলে বাংলাদেশ একটা পাকিস্তানের মতো ফেইল্ড কান্ট্রি হিসেবে পরিগণিত হবে। তো এই যে 4 পয়েন্টের ফ্রেমওয়ার্কে বাংলাদেশকে ফেলে প্রথম যে কাজটা করে যে এরা হইতেছে যে একটা কোভার্ট ন্যারেটিভ অপারেশন চালায়। এই কোভার্ট ন্যারেটিভ অপারেশনের মাধ্যমে তারা কোনো অ্যাগ্রেসিভলি কাজ না করে প্রথম টার্গেট করে আপনার জুলাইয়ের যেসব যোদ্ধা আছে তারা। আপনারা খেয়াল করে দেখবেন যে মিডিয়ার মধ্যে জুলাইয়ের যেসব যতগুলো যোদ্ধা আছে, এদের দুর্নীতি, এদের কাজ কাম, কে কোথায় হাঁসের মাংস খাইতে যাচ্ছে, কে কোন 5 হোটেলে যাচ্ছে, এইসব নিয়ে খুব ছোট ছোট বিষয় নিয়ে খুব ফলাও আকারে নিউজ হয়েছে। যে মানুষের মনের মধ্যে কিন্তু জুলাইয়ের এইসব যোদ্ধাদেরকে, জামাতের নাম কিন্তু একবারও বলেনি, এরা জুলাইয়ের যোদ্ধাদেরকে টার্গেট করে প্রথম এদেরকে কালার করা হয়। এবং মনে করেন যে এবং এর ফলাফল হিসেবে মোটামুটি আপনারা 2026 সালের এই ইলেকশনে আপনারা দেখতেই পারতেছেন। এবং জামাত যে 70টা ইলেকশন পাইছে, এটা কিন্তু ইন্ডিয়া জানতো, এমন না যে ইন্ডিয়া এটা জানতো না। আগে ইন্ডিয়ার যে সীমান্তগুলোতে বাংলাদেশিদেরকে মারা হতো 2 ধরনের অ্যাকিউজ দিয়ে, একটা হচ্ছে গরুচোর আর একটা হচ্ছে মাদক কারবারি। এই 70টা যেগুলো হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত, একটা কিন্তু সিলেট অথবা কুমিল্লা সীমান্তের দিকে নাই, সবগুলা কিন্তু এই নর্থ বেঙ্গল খুলনা সাইডের সীমান্তগুলোতে সবচেয়ে রক্তক্ষয়ী সীমান্ত যেটা আর কি পৃথিবীর ইতিহাসে, সেই সীমান্ত দিয়ে আশেপাশে জামাতগুলো এই জায়গাগুলা একরকম আমি বলবো তারা ছেড়েই দিছে। কারণ 300টা আসন, মানে যে পরিমাণ হিউম্যান অ্যাসেট রয়ের এই বাংলাদেশে আছে, দেখেন ডিসি, আমলা সবাই কিন্তু থেকে গেছে, আওয়ামী লীগ আমলের যারা ছিল তারাই। তাহলে মানে এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার জন্য, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য খুব বেশি তাদের কষ্ট হইতো না। তারা ইচ্ছা করে 300 আসনই বিএনপিকে দিতে পারতো ইঞ্জিনিয়ারিং করে, কিন্তু তা না দিয়ে এই 70টা আসন দিচ্ছে। কোন সাইডের? এই হচ্ছে আপনার এই সবচেয়ে রক্তক্ষয়ী যে সাইডটা, নর্থ বেঙ্গল এবং হচ্ছে খুলনা, এই সাইডের বর্ডারে। তার মানে কি, এতদিন যে মাদক চোরাচালান এবং হইতেছে গরু চোর হিসেবে বাংলাদেশিদেরকে মারতো, এখন সেটা মারবে না, এখন মারবে হচ্ছে জঙ্গি হিসেবে। এবং হচ্ছে তারা বলবে যে ইন্ডিয়ান সিকিউরিটি, নিজেদের সিকিউরিটি আর কি ঠিক করার জন্য তারা মারতে বাধ্য হয়েছে। তো এবং এই সিআইএ বাংলাদেশের এই যুদ্ধটা আরো অনেক দিন চলবে, এটা বোঝা যাচ্ছে এই ইলেকশনের পর থেকে। বর্তমানে যে সেভাল সিচুয়েশন, বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে ক্যান্টনমেন্টের মধ্যে যে রদবদলগুলো হয়েছে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এখনো অনেক বেশি অস্থিতিশীল। আমাদেরকে যে কাজটা করতে হবে, হুট করে কোনো নিউজ, মানে যে সকল টিভি মিডিয়া আছে, এই সকল টিভি মিডিয়ার নিউজগুলো হঠাৎ করে দেখলেই বিশ্বাস করা যাবে না। সবচেয়ে দুঃখের জায়গাটা আমাদের এই জায়গাতেই, যে টিভি মিডিয়া যেটা সবচেয়ে অথেন্টিক নিউজ হিসেবে সারা দেশেই, সারা বিশ্বেই আর কি কাউন্ট করা হয়, আমরা একরকম গদি মিডিয়ার আন্ডারে আমরাও পড়ে গেছি। বিভিন্ন ফ্যাক্ট চেকিং করবেন এবং জানবেন, শত্রুকে জানাই হচ্ছে শত্রুর সাথে যুদ্ধ করার জন্য সবচেয়ে সহজ উপায়। আসসালামু আলাইকুম।